যখন ক্লাস 8-এ ছিলাম প্রত্যেকটা টিচার ভাবছে যে মানে খুব ভালো করবে, A+ আসবে, কিন্তু আমি পারি নাই, আমার খারাপ লাগছে। 10-এও সেমই কাজ হয়েছে, মানে ইন্টারেও সেম হয়েছে। এবং আমার আসলে সায়েন্স আমি আসলে এনজয় করতাম না, আমার গণিত অনেক দুর্বল ছিল। এটা ম্যাটার করে না যে তুমি A+ পাইছো না পাইছো, খুব একটা ম্যাটার করতেছে না, কিন্তু জিপিএর মার্কসটা তো অলরেডি আগে আছে। সো তোমার উচিত আসলে মানে তার সাথে তুমি কম্পিট করবা, তো তোমার পড়া বেশি পড়া উচিত যাতে সে জিপিএর যত মার্ক আগে আছে ওইটা যাতে আমার লেখার মাধ্যমে চেঞ্জ কভার করতে পারি। তো ও হচ্ছে আমাকে ইন্টারে আমাকে ইকোনমিক্স পড়াইছে, আমার কিছু ডিফিকাল্ট সাবজেক্ট আমাকে হেল্প করছে, আইসিটি আমাকে পড়াইছে, মানে আপনার ব্যাচমেট, আমার ব্যাচমেট আমাকে পড়াইছে, এত ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তো তখন আমি রিয়েলাইজ করছি যে আসলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমার পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি তোমার লাকের একটা ব্যাপার আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি ভালো আছো। অনলি আর্টস পেজে তোমাদের এক্সিস্টেন্স একেবারেই কমে গিয়েছে। আর তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট প্রকাশিত হলো। কেউ এক্সপেক্টেড রেজাল্ট করেছো, আবার কেউ আনএক্সপেক্টেড রেজাল্ট করেছো, আবার কেউ নিজের চাহিদার চেয়ে একটু কম হয়েছে। তো যার যে অবস্থাই হোক, অ্যাডমিশনের মাঝখানটা রেজাল্ট নিয়ে চিন্তা করার টাইম না, কারণ তুমি এমন একটা জায়গায় চলে আসছো এখন, ডু অর ডাই, করো না হয় মরো। তো অ্যাডমিশনে এখন যে জায়গাতে আসছো এটা ডু অর ডাই সিচুয়েশন। এখান থেকে তোমাদের আসলে পিছনে ফিরে যাওয়ার কারো অপশন নাই। তোমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, পরীক্ষা দিতে চাও, সেখানকার ক্রাইটেরিয়া ফুলফিল আপ হয়েছে কিনা। এখন একাডেমিক রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, এটা যে কম গুরুত্বপূর্ণ বলবো তাও না, আবার তোমার লাইফে, একাডেমিক লাইফে বা ক্যারিয়ারে খুব বেশি যে ইম্প্যাক্টফুল এটাও বলবো না। তো তোমাদের সাথে আমি এতদিন কথা বলেছি, আমি বারবার নিজের একাডেমিক ক্রেডেনশিয়ালস গুলো বলেছি। আমি এসএসসি, এইচএসসি, জিএসসি সবগুলোতে জিপি5 পেয়েছি। তো আজকে তোমাদের এমন একটা মানুষের সাথে কথা বলিয়ে দিতে চাই এবং তোমাদের তার কথা শোনাতে চাই যিনি এসএসসি, এইচএসসি কোনোটাতেই A+ পান নাই। আমি দেখতে পাচ্ছি উনি এসএসসি তে পেয়েছেন 4.77, এইচএসসি তে তার রেজাল্ট আরো কমে আসছে, মানুষের দিন দিন বাড়ে, ওনার কমে আসছে 4.33। গেস হোয়াট, উনি কোথাও চান্স পায় নাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে, ব্লা ব্লা এরকম কিছু না। উনি পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে এবং আমাদের সকলের পরিচিত মুখ। তোমরা, আমি যাদের দেখে বড় হয়েছে, ওয়ান অফ দেম, ভয়েস অফ মানিক, আমাদের সাইদুর রহমান মানিক ভাই। চলো তাকে আমাদের পডকাস্টে ওয়েলকাম করি। আমরা আসলে আজকে খুব বেশি কথা বলবো না, তোমাদের কাজে লাগে এইটুকু কথাই বলবো। তো চলো মানিক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মানিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। কি অবস্থা তোমার, কেমন আছো? আমি ভালো আছি। আমি তো আপনার একবার পরিচয় দিলাম, আপনার পরিচয়টা আপনি একবার দেন। আমার নাম সাইদুর রহমান মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে সদস্য পদপ্রার্থী, ব্যালট 199। আমরা অনলি আর্টস এর পডকাস্টে আসছি, আপনি মনে একটু ফ্ল্যাকচুয়েট করে গেছেন। আচ্ছা, হ্যাঁ আমি ভুলে গেছিলাম, না মাথায় অলওয়েজ ডাকসুটা রেশটা এখনো আছে, তাই না? এখনো আছে এবং মনে হয় যে আমি বোধহয় হয়ে গেছি এরকম একটা। ভোট তো অনেক পাইছেন, অরাজনৈতিক ব্যক্তি হিসেবে অনেক ভোট পাইছেন, সেই আলাপ আরেকদিন কোনোদিন আমরা বসে হয়তো ডাকসু নিয়ে কিংবা অনেক ডাইভার্স অনেক টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এবার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, কেউ চাহিদার চেয়ে অনেক বেশি ফলাফল পেয়ে গিয়েছে, কেউ আবার চাহিদার চেয়ে অনেক কম, আবার কেউ চাহিদা মতো ফলাফল পেয়েছে। তো প্রত্যেকের জন্য মোটিভেশন আমরা কাদের দিয়ে দেই সাধারণত? যারা দুইটাতেই বোথ A+ পায়, গোল্ডেন পায়, ভালো রেজাল্ট করে। আমি আর ফারহান ভাই কি বলে মোটিভেশন দেই? আমরা বোর্ডে প্লেস করেছি, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছি। তো এর বাইরেও একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা গিয়ে বেশ ভালো রেজাল্ট করছে এবং ক্যারিয়ারে অনেক বেশি শাইন করছে। মানে আমরা এখানে বোঝাইতে চাচ্ছি যে একাডেমিক রেজাল্ট, GPA5 is not a parameter of success or any academic excellence. তো এই জন্য আপনার সাথে কথা বলছি। আমরা প্রথমে যেটা বলেছি, আপনার এই এসএসসি তে আমরা দেখছি 4.77, এইচএসসি তে দেখছি 4.33। তো আপনি এসএসসি তে কোন গ্রুপে ছিলেন? এসএসসি তে ছিলাম সায়েন্সে ছিলেন। 4.77 এ সায়েন্স থেকে আর্টসে আসলেন একটু ভালো করার জন্য। আপনার এইচএসসি ব্যাচ কত? 19, মানে একেবারে লেজিট পরীক্ষা দিয়ে আসছেন আপনারা। তো এইচএসসি তে যখন আর্টস নিলেন নিশ্চয়ই বাসা থেকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল? না, রেজাল্ট খারাপ হয়েছিল এই জন্য নাকি? না, এরকম কোনো কিছু ছিল না। বাসা থেকে বলছে যে তোমার জন্য হয়তো একটু কঠিন হয়ে যাবে, তুমি কি বলে মানবিক নাও। এবং আমার আসলে সায়েন্স আমি আসলে এনজয় করতাম না, আমার গণিত অনেক দুর্বল ছিল এবং অনেক বেশি পড়তে হইতো। আমি ছিলাম একটু বাউন্ডুলা টাইপের একটা ছেলে, যার ঘোরাঘুরি পছন্দ, যার হচ্ছে দৌড়ঝাঁপ পছন্দ। কিন্তু আমি যখন সায়েন্সে ছিলাম 9-10 দেখলাম যে অনেক পড়তে হয়, অনেক টিচারের কাছে যেতে হয়। তো জিনিসটা আমার কাছে প্যারা মনে হয়েছে যে না, আমি আসলে এই জিনিসটা কন্টিনিউ করতে চাই না, আমি চাই একটু ভিডিও করতে, আমি চাই একটু মজা মাস্তি করতে। তো তখন আর কি একটা সিদ্ধান্ত নেয়া, এবং এটা আমাকে আসলে হেল্প করছে এবং এটা আসলে সত্যি হয়েছে এখন। তারপরে আপনি যখন এইচএসসি তে গেলেন, একটু এনজয় করে পড়তে চাইলেন, এই বেশি এনজয় করতে গিয়ে আবার কি রেজাল্ট খারাপ হয়ে গেছে কিনা? এটা ওয়ান অফ দ্য রিজন। আমি আসলে এটা অস্বীকার করবো না। এইচএসসি তে আমি যখন কবি নজরুল সরকারি কলেজে পড়তাম, আমি রেগুলার ক্লাসে যেতাম না,
আমার ভালো লাগতো না, এইটা একটা ব্যাপার ছিল, কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আর হচ্ছে সপ্তাহে একদিন ক্লাসে যেতাম পড়তে। তো আসলে কোনোভাবে এটা আসলে একটা ভালো স্টুডেন্টের কোনো কাহিনী হতে পারে না। তো তাও যে আমি আসলে পাশ করে বের হইতে পারছি, আমার কাছে মনে হয়েছে ইটস আ গুড। পাশ করে বের হইছেন, আপনার হ্যাঁ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো কোনো এক্সপেকটেশন ছিল নাকি? না, মোটেই না, প্রশ্নই আসে না। আমি আসলে ঢাকা ইউনিভার্সিটি বলে না অনেকের ফ্যাসিনেশন থাকে, স্বপ্নের জায়গা থাকে, আমার কাছে মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার আসলে হবেই না। আমার ড্রিম ছিল জগন্নাথ। আই ডোন্ট ডিজার্ভ। আই ডোন্ট ডিজার্ভ ঢাকা ইউনিভার্সিটি। আমি কবি নজরুল সরকারি কলেজের স্টুডেন্ট ছিলাম, আমি দেখে বড় হয়েছি জগন্নাথকে, এবং আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি পড়াশোনা করি না, তো জগন্নাথ একটা পাবলিক ইউনিভার্সিটি, যদি এখানে কোনো মতে আমার হয়ে যায় তাহলে হয়তো খুব ভালো হবে। জগন্নাথে চান্স পাইছিলেন? না, আমার জগন্নাথে চান্স হয়নি। আমি জাহাঙ্গীরনগর, জগন্নাথ আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তিনটাতে পরীক্ষা দিছি। আমার জগন্নাথে হয়নি এবং জাহাঙ্গীরনগরে হয়নি, আমার ঢাকা ইউনিভার্সিটি, জাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স। জাস্ট ঢাকা ইউনিভার্সিটি। তো আমাদের কাছে ওভার ফ্যান্টাসাইজ করা হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক কঠিন, ভাই এরকম কিছু মনে হয়েছে আপনার কাছে? তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন, মানে এটা আসলে একটা মিক্সড একটা ব্যাপার কাজ করে। আসলে যে চান্স পাইছে তার জন্য অনেক ইজি, যা হ্যাঁ আমি তো আসলে চান্স পেয়ে গেছি, এবং যে চান্স পায় না দেখা গেছে অনেক পরিশ্রম করছে। আমি এমন অনেক স্টুডেন্ট গেছি, আমার একটা ফ্রেন্ড আছে, তো ও হচ্ছে আমাকে ইন্টারে আমাকে ইকোনমিক্স পড়াইছে, আমার কিছু ডিফিকাল্ট সাবজেক্ট আমাকে হেল্প করছে, আইসিটি আমাকে পড়াইছে, মানে আপনার ব্যাচমেট? আমার ব্যাচমেট আমাকে পড়াইছে, এত ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তো তখন আমি রিয়েলাইজ করছি যে আসলে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে তোমার পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি তোমার লাকের একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি, আমি এটা বিলিভ করি যে তাকদীর এখানে অনেক বড় জিনিস। আমি ওদের সেদিন অনলি আর্টসে ক্লাসে বলছিলাম এটা। আমি নটরডেম কলেজে ছিলাম, তো আমাদের ইন্টারে যারা আর্টসে পড়তো এর মধ্যে যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতো এর মধ্যে 80% নটরডেম কলেজ থেকে ছিল ঢাকা বোর্ডে। তো এই 80% সবাই ধরেন 50 জনকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিছিল, তো অন্যান্য বৃত্তি অনেক ছিল, কিন্তু তারা কিন্তু প্রত্যেকেই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। কেউ একেবারে পিছনের সারিতে পড়ার ফলে অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন আসছে, ওখানে চলে গেছে, তো এটা পায় নাই। তো এই ক্ষেত্রে আমার ঢাকা ইউনিভার্সিটি একটা লাখ মনে হয় এই জায়গাতে। না, আমি এটাই মনে করি আসলে যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হলে, যে কোনো পাবলিক ইউনিভার্সিটি বা যার যেটা নিয়ে স্বপ্ন থাকে, আমার কাছে মনে হয় যে এটা আসলে পাওয়ার জন্য যেমন পরিশ্রম করতে হয়, পাশাপাশি উপর থেকে একটা রহমতের দরকার আছে, না হলে এইটা আসলে সম্ভব না। সম্ভব না। আমাদের এইচএসসি যে রেজাল্ট দিচ্ছে, এটা আপনাকে শুরুতেই বললাম, যাদের মন মতো রেজাল্ট হয়েছে তাদের কি এই যে সামনে আর হয়তো 2 মাসের মতো সময় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তো তাদের কি এখন খুব বেশি উচ্ছ্বাসিত হওয়ার সময়? এখন এই প্রশ্নের উত্তর আমি বলবো যে যারা A+ পেয়েছে তাদের একটু আনন্দ করা উচিত। আসলে আমাদের হয় কি, ডিজার্ভ অ্যাকচুয়ালি, মানে আমি ভালো করছি, আমি কেন আনন্দ করবো না? অনেকে দেখছি যে লাইফটাকে এত বেশি কমপ্লিকেটেড করে ফেলে, এত বেশি প্রেশার দিয়ে ফেলে যে না, তুমি আজকে রেজাল্ট দিছে, আজকে থেকে তুমি একদম মানে রেজাল্ট দিছে, এটা না তোমার সেলিব্রেশনের কোনো দরকার নাই। হ্যাঁ, তুমি পড়তেছো, এর মধ্যে রেজাল্ট আসছে, ওকে দেখছো, এনাফ, এখন পড়তে বসো না। এটা আমি আসলে কোনোভাবে বিশ্বাস করি না। আমার কাছে মনে হয় যে তুমি 2-1 দিন একটু ঘুরো, একটু আড্ডা মারো, একটু হচ্ছে বেড়াতে, রেজাল্টের দিনটা করো অন্তত। রেজাল্টের, আমার মনে হয় শুধু রেজাল্টের দিন না, আমার কাছে মনে হয় রেজাল্টের পরবর্তী 7 দিন, মানে একটা সপ্তাহ আমার মনে হয় যে বই খাতা থেকে দূর হয়ে তার একটু মানে মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য হোক। কিন্তু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন এবার পরীক্ষা আগে আসছে, সামনে ওর সময় 2 মাসেরও কম, তোর জন্য কি এক সপ্তাহ আপনি এখানে? হ্যাঁ, আমি আসলে আমার টাইমের কথা বলছি। আমি যখন রেজাল্ট পাই তখন বোধ হয় আমি প্রায় 15 দিন 1 মাস হচ্ছে মানে ঘুরছি যে আসলে পড়লে হবে বা পড়বে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন যেহেতু একটা টাইম আগে আনছে এবং পরীক্ষাটা একটু আগে হবে, তো এই ক্ষেত্রে মনে হয় যে 2-3 দিন এনাফ আনন্দ মজা মাস্তি করার জন্য, মোর দেন এনাফ, এবং তার পড়ার টেবিলে বসা উচিত যদি সে আসলেই পড়তে চায় ঢাকা ইউনিভার্সিটিতে কিংবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে। কারণ এমন অনেকে আছে যারা হচ্ছে রেজাল্টের দিনই পড়া শুরু করে দিবে, সো তাদের থেকে মানে তাদের ব্যাপার আলাদা, যারা নার্ড তাদের ব্যাপার আলাদা, বাট আমরা অ্যাজ ইউজুয়াল জেনারেল স্টুডেন্টদের কথা বলছি। হ্যাঁ, আমি যেমন ছিলাম আর কি, তো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি যে 2-1 দিন মজা করা উচিত আসলে। আচ্ছা, এইচএসসি রেজাল্টের দিনটা কি আপনার মনে পড়ে? ওইভাবে মনে নাই আমার, মানে খুবই সাদামাটা দিন ছিল, এবং রেজাল্টের দিন টেনশন তো ছিল যে আসলে রেজাল্ট দিবে, কি হবে না হবে, ওইটা নিয়ে চিন্তা করতেছিলাম, কিন্তু খুব বেশি প্রেশারাইজ কোনো প্রবলেম হয়েছে এরকম কিছু মনে পড়ে না। অ্যাজ ইউজুয়াল যে রেজাল্ট দিবে, হ্যাঁ রেজাল্ট দিচ্ছে। তবে আমি ইন্টারে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারকে এবং এসএসসিতে প্রত্যেকটা জায়গায় আসলে আমি ডিসঅ্যাপয়েন্ট করছি। কারণ A+টা হয় কি, মানে আমাদের সোসাইটিতে A+টা একটা হচ্ছে প্যারামিটার যে প্রাইম সুপ্রিম প্যারামিটার, এবং হচ্ছে আব্বা আমারা এটা নিয়ে অনেক মানে প্রাউড হওয়াটা উচিত। হ্যাঁ, মানে
খারাপ কিছু না, যারা পায় তারা ডিজার্ভ করে প্রাউড হওয়া, বাট যারা পায় না তাদের যে একেবারে যে নেগলেক্ট বেশি করা, ডিমিন করে ফেলে, হ্যাঁ একেবারে ওই জায়গাটা থেকে মনে হয় যে মানে আমার গায়ে খুব একটা লাগে না এইসব ব্যাপার স্যাপার, কিন্তু আমার আব্বা আমার জন্য মাঝে মাঝে খারাপ লাগে যে আসলে আমি যদি একবার A+ পাইতাম তাহলে হয়তো বা গল্প করতে পারতো আত্মীয় স্বজনদের গল্প কাছে, করতে পারতো, একটু গর্বের কারণ হইতে পারতো যে আমার ছেলে A+ পাইছে। তো ওই জায়গা থেকে একটু মানে নিজে পাইনি, নিজেরও একটু খারাপ লাগা ছিল, কিন্তু আমার কাছে এগুলো খুব একটা ম্যাটার করে না। বাট পরিবারের জন্য ওই দিনটা একটু খারাপ লাগছে যে A+ পাইলে হয়তো আব্বা আম্মা একটু বেশি খুশি হইতো, এছাড়া আর কিছু না। A+ পাইলো বেশি খুশি হইলো, বাট বেশিরভাগ A+ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গত বছর দেখেছি খ ইউনিটে মাত্র 8% পাস করেছে। পাস করার মধ্যে হয়তো 1% বা 0.5% চান্স পাবে, পাস করেছে 8%। তো এত A+, এই যে চান্স মিস, এত কিছুর পরে আপনার ফ্যামিলিকে আপনি ওই গিফটটা কিভাবে দিলেন? যে আপনার উপর এক্সপেকটেশন মোটামুটি সবার লো, ডাউন করে ফেলছে যে এই এসএসসি তে ভালো করে না, এইচএসসি তে আরো খারাপ করছে, তারপরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলেন, হাউ ওয়াজ দ্য ফিলিংস এন্ড হাউ ওয়াজ দেয়ার রিঅ্যাকশন? আমি রেজাল্টের দিন ঢাকা ইউনিভার্সিটি যেদিন রেজাল্ট দেয়, আমি একটা ফ্রেন্ডকে মনে করতে চাই, ওর নাম হচ্ছে অরিজিৎ, আমরা একসাথে কলেজে পড়ছি। তো আমি প্রথমে বলছি যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আমার চান্স হবে না, আমি আসলে ওই চিন্তাটাই করি নাই। তো আমার ফ্রেন্ড আমাকে জোর করে, হ্যাঁ আপনার সর্বোচ্চ প্যারামিটার ছিল জগন্নাথ, হ্যাঁ কোনো মতে যদি জগন্নাথে চান্স পাই আমি আসলে অনেক খুশি হব। তো আমার ফ্রেন্ড আসলে আমাকে ঢাকা ইউনিভার্সিটির ড্রিম দেখায়, ও ঢাকা ইউনিভার্সিটি নিয়ে ব্যাপক, মানে আমি আমার লাইফে এরকম পাগল ছেলে পেলে দেখি নাই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এত মানে প্যাশনেট থাকে। ও সারাদিন ঢাকা ইউনিভার্সিটি গল্প করেন, সারাদিন হচ্ছে ওইটা নিয়ে ক্রেজি ঢাবিয়ান, ক্রেজি, মানে একদম ক্রেজি ছেলেটা। তো ওরে দেখে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা তাহলে আমিও একটু পড়াশোনা করি, আবার আমি একটু জানাশোনার চেষ্টা করি। তো দেখা গেছে যে ওরে নিয়ে আমি রেজাল্ট দেখতে বের হই ওই দিন, ঢাকা ইউনিভার্সিটি যেদিন রেজাল্ট দেয়, এবং দেওয়ার পর হচ্ছে দেখলাম যে আমি চান্স পাইছি, এবং আলহামদুলিল্লাহ, এবং আমার র্যাঙ্কিং আসছে 1925তম ছিলাম, সিট ছিল 2300 সামথিং সিট ছিল। তো আমি যেহেতু 1925 আছে তার মানে হচ্ছে মানে আমি সিট পাচ্ছি আর কি, এটাই ম্যাটার। তো এই জিনিসটা আমি হ্যাপি ছিলাম। তবে আমি আমার ফ্রেন্ড, যে ফ্রেন্ড 1900 মানে 2000, 2100, 2200, আপনার নিচে আরো 400 জন আছে। হ্যাঁ, তো আমি সিট কনফার্ম। তো আমি ওই সময়টাতে একদম ওর সাথে আনন্দ করতে পারিনি, কারণ আমার বন্ধুর চান্স হয় নাই আসলে। তো যার সাথে আমি পুরো 3টা মাস একসাথে পড়াশোনা করছি, আমরা প্রত্যেকদিন বের হইতাম, আড্ডা মারতাম, খালি গল্পই ছিল আমাদের, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। কোটা ফ্যাক্টরি দেখছেন না? কোটা ফ্যাক্টরি দেখছি, হ্যাঁ কোটা ফ্যাক্টরিতে শেষ সিজনে ভেবাব সবাইকে সলভ করে দেয়, সবকিছু হয়, মিনাদের ওদের সবার চান্স হয়ে যায়, ওর গার্লফ্রেন্ডেরও চান্স হয়ে যায়, কিন্তু যে এতজনের নিয়ে সিরিয়াস, এতজনকে নিয়ে সিরিয়াস, সবার প্রবলেম সলিউশনে সিরিয়াস, ওর কিন্তু চান্সটা হয় না। আলটিমেটলি সবাই চুপ হয়ে যায়, ওকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। তো আই থিঙ্ক আপনার ফ্রেন্ডটা ওরকম একটা সিচুয়েশন আসলে হয়েছে। তো আমি ইনস্ট্যান্ট আসলে ওর সামনে প্রকাশ করতে পারি নাই, এবং আমার নিজের খারাপ লাগতেছিল যে আমার বন্ধুর হয় না, যে আমাকে নিজে মানে যে আমাকে বেশি পুশ করছে, ও চান্স পাইছে, মানে পাস করছে, কিন্তু আসলে র্যাঙ্কিং ওইখানে ছিল না যে ও একটা সিট পাবে, সাবজেক্ট পাবে, একটা সাবজেক্ট পাবে, এটা হয় নাই। তো খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, এখন মানে নিজের আনন্দ তো আসলে নিজের কাছে আছে। যে বন্ধু আপনাকে হেল্প করতো উনি কি A+ পেয়েছিলেন? ও A+ পায় নাই না, তবে ও জগন্নাথ এখন পড়াশোনা করতেছে বাংলা ডিপার্টমেন্টে, জগন্নাথে চান্স পাইছে। তো ও প্রায় ঘুরতে আপনার ইউনিভার্সিটি মানে ডেস্টিনি কি জিনিস, যে আপনারা যেই জায়গায় স্বপ্ন দেখালো, আপনি যেই জায়গায় স্বপ্ন দেখালেন, ভাইস ভার্সা হয়ে গেল, ও আমারটা চলে আসছে, আমি ওটা চলে গেছে। যাই হোক, তো ওইখান থেকে বের হওয়ার পর আসলে মানে বাসায় আসা, এবং বাসায় আসার পর আসলে আব্বা আমাকে বুঝাতে একটু টাইম লাগছে যে ঢাকা ইউনিভার্সিটি কি। আমার আব্বা আম্মা হচ্ছেন পড়াশোনা না করা মানুষজন, তারা আসলে পড়াশোনার সুযোগ পান নাই, খুবই প্রান্তিক অঞ্চলের প্রান্তিক মানুষজন তারা। তো তাদেরকে বুঝাইতে কয়েক টাইম লাগছে, আব্বু ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এবং এখানে চান্স পাওয়া খুবই মুশকিল। তো যখন তারা বুঝলো মানে আপনি চান্স পাইছেন এই জন্য জিনিসটা মুশকিল মনে করতেছে না, হ্যাঁ, তো এটা আচ্ছা কি ঢাকা ইউনিভার্সিটি কি, আচ্ছা বুঝাই দিয়েছে আমাকে কয়েকদিন লাগে। তারপরে যখন বাড়িওয়ালার সাথে আলাপ করছে যে আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তখন আন্টিদের এক্সপ্রেশন দেখে আম্মু রিয়েলাইজ করছে যে আচ্ছা তাহলে বড় কিছু একটা অর্জন করছে ছেলে। তো যখন এরকম কয়েকটা ইনসিডেন্ট ঘটছে, উনি যখন আলোচনা করছে মানুষের সাথে যে আমার ছেলে তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তখন মানুষের কথা শুনে আব্বা আম্মা বুঝতে পারছে যে আসলে আচ্ছা আমার ছেলে বা ভালো কিছু করছে বা বড় কিছু করতে পারছে। এর আগে আমার আসলে বুঝাইতে হয়েছে যে আম্মু একটা মানে ভালো কিছু করছে। আপনার একাডেমিক লাইফে খুব বেশি প্রাউডের জায়গা দেন নাই, তো এই জায়গাটা এমন একটা প্রাউড দিয়ে দিবেন, তারা আসলে জিনিসটা ফিল্টার করে দেখতে হচ্ছে যে প্রাউড হব কি হব না। যে ছেলে হচ্ছে আমি আমার স্কুলে হচ্ছে কি বলে ফার্স্ট সেকেন্ডই ছিলাম, কিন্তু কখনো A+ পাই না। এখন আমি কি করতে পারি? আমি আমার টিচারদের পর্যন্ত আসলে ওইভাবে কি বলে এক্সপেকটেশন ফুলফিল করতে পারি না। যখন ক্লাস 8-এ ছিলাম, প্রত্যেকটা টিচার ভাবছে যে মানে খুব ভালো করবে, A+ আসবে, কিন্তু আমি পারি নাই, আমার খারাপ লাগছে। 10-এও সেমই কাজ হয়েছে, মানে ইন্টারভিউ সেম হয়েছে।
তোমাদের জন্য যারা শুনছো তাদের জন্য একমাত্র কথা, মানিক ভাই শুধু এসএসসি এইচএসসি না, উনি জেএসসি তো মানে এ প্লাস পায় না, ওনার লাইফে এ প্লাস নাই। একটা এ প্লাস আছে কিন্তু এটা আসলে মানে বুঝি না তখন। ক্লাস 5 এ প্লাস আছে কিন্তু তখন আমি আসলে মানে বুঝি না যে এ প্লাস কি করবে। হ্যাঁ, হাতে লেখা সার্টিফিকেট, তো ওইটা আসলে এইভাবে ভ্যালুয়েট করে না। বা আমি যখন এ প্লাস পাবো বা আমি যখন একটা অ্যাচিভমেন্ট করবো, ওইটা যদি আমি রিয়েলাইজ করতে না পারি তাহলে আসলে এক্স্যাক্টলি। তো যখন বোঝা স্টার্ট করলাম যে এ প্লাস সামথিং, আপনার অবস্থা হচ্ছে যে আঙ্কেল আন্টির মতো, আপনার বাবা মতো হ্যাঁ মানে বুঝতে যে আসলে আমাকে মানে আমার বড় ভাই ছিল, উনি সম্ভবত ক্লাস 10 এ পড়তো তখন, আমার কাজিন মামাতো ভাই, উনি আমাকে ফোন করে ক্লাস 5 এর রেজাল্ট দিচ্ছে, তখন আমি গ্রামে বেড়াচ্ছি। এ প্লাস পাইছিস? হ্যাঁ, মানে তুই এ প্লাস পাইছিস, তুই মানে এ প্লাস, আপনি বলছেন তো কি হয়েছে ভাই, পাস করছি তো। মানে আমি তখন জানি না আসলে, মানে ছোট ছিলাম বা খুব বড় কোন স্কুল থেকে পড়ার সুযোগ হয় নাই, এটা ছোটখাটো প্রায় 10-15 জন স্টুডেন্ট পড়ে একটা স্কুলে, ওইরকম একটা স্কুল ছিল, যার কারণে আসলে এই ব্যাপারগুলো নিয়ে কখনো ডিসকাসই হয় না যে এ প্লাস একটা জিনিস পাইতে হবে বা, তো এই আর কি। তো এ প্লাস না পাওয়ার পরেও এইচএসসি তে এ প্লাস পাইলেন না, তারপর এক সপ্তাহের মতো চিল করলেন, আপনি কি থেমে গিয়েছিলেন? আপনি কি ভেবেছিলেন যে থাক, পাই নাই তাহলে আমার এদের ঢাকা ইউনিভার্সিটি সম্ভব না, আমি আর প্রিপারেশন নিব না, এমনি ঘুরতে গিয়ে পরীক্ষা দিব, এরকম কিছু ছিল না? এরকম গিয়ে পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আসলে চান্স হয়? অসম্ভব, মানে হইতেই পারবে না। এটা আসলে বলে না, মানে অনেকে দেখা গেছে যে চান্স পাওয়ার পর বলে আরে না আমি তো পড়ি নাই, না ও পড়ছে, আসলে পড়ছে, হয়তো গত 3-4 মাস পরে নাই, ওর হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, কিংবা স্কুল কলেজে ভালো স্টুডেন্ট ছিল, এর জন্য একটা বেসিক ভালো ছিল। যেমন আমার ক্ষেত্রে আমিই বলি যে আমি ডেঙ্গু হয়েছিল আমার 2বার, আমার অ্যাডমিশন পিরিয়ডে 2বার ডেঙ্গু হয়েছিল। তো 2বার ডেঙ্গু হওয়ার কারণে তো বুঝছেন যে 2বার ডেঙ্গু মানে আমার 4 মাসের মধ্যে অলরেডি অনেক টাইম শেষ। তারপরে আমি শুরু করেছিলাম, 1 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম, নিয়ে ঢাবি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, সাস্ট আর বিউপি, এই 5টাতে পরীক্ষা দিয়েছিলাম, 5টাতে চান্স পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো এই জায়গাটায় আমি চান্স পেয়েছিলাম, এটা ভাগ্য তো অবশ্যই। সেকেন্ড আমার মনে হচ্ছে আমি ভালো স্কুলে পড়েছি, আমি বগুড়া জেলা স্কুলে পড়েছি, নবীন কলেজে পড়েছি, তো এই যে একটা ভালো একটা নার্চারের মধ্যে ছিলাম, এটাও একটা ফ্যাক্ট। তো কেউ একেবারে পড়ে চান্স পায়নি এমনটা বলা যাবে না, সরি, কেউ না পড়ে চান্স পায়নি এমনটা বলা যাবে না, যে পড়াশোনা করে না কিন্তু চান্স পাইছে এরকম আসলে এটা পসিবল না। তো এখন যারা চিন্তা করতেছে, ধরেন যারা এইচএসসি তে রেজাল্ট খারাপ করলো কিংবা 3 পয়েন্ট সামথিংও পাইলো, ধরেন যে এ গ্রেডও না, এ মাইনাস পাইলো, তো ওর জন্য কি ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে কিনা? সামনে আর 2 মাসের মতো সময় আছে। আচ্ছা, এখানে মানে আমাদের যাদের একাডেমিক রেজাল্ট ভালো তাদের তো হচ্ছে একটা মার্কস অ্যাড ওইখানে হয়, যদি এ প্লাস থাকে তাহলে ফুল মার্কস পায়, আর এ প্লাস না পাইলে এটা তো খুব বেশি ফ্যাক্ট না। ধরেন যে 4 পয়েন্ট পাইলো তাকে 2 দিয়ে গুণ করা হবে, 4 দুগুণে 8 পাবে, আর যে 5 পয়েন্ট পাইলো কত হইলো? 10 হইলো, 5 দুগুণে 10, তাই না? মাত্র 2 মার্কের ডিফারেন্স, এটা তো এমসিকিউ বা রিটেন দিয়ে এটা কভার করে ফেলা পসিবল। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি পসিবল, কিন্তু মানে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে এই যে মানে পয়েন্ট লাইক 0.25 এর ক্ষেত্রে দেখা গেছে মিস হয়ে যায়, অনেক দূর চলে যায়। যেমন আমার যে ছিল সম্ভবত 147 মানে এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, এই সেম ফ্র্যাকশনাল নাম্বার আমরা 4 জন ছিলাম, মানে আমি ধরো আমি বোঝানোর জন্য বলছি 3.25 এটা আমি পেয়েছি, এবং 3.25 পেয়েছি, এরকম 4 জন আমরা একই জায়গায় আছি। সো এই মার্কসের জন্য দেখা গেছে যে অনেক বেশি আসলে কি বলে মানে জায়গার চেঞ্জ হয়, তো এই জন্য অনেক বেশি ম্যাটার করে। 3.25 না পেয়ে যদি 3 হইতো তাহলে ওই 2300 হয়ে যায়, তো দেখা গেছে যে আমি 2300 তে পৌঁছে যেতাম। তো আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক বড় একটা মানে রোল প্লে করে চান্সের ক্ষেত্রে। তাহলে যারা করে নাই, এ প্লাস পায় নাই, কম পয়েন্ট পেয়েছে, তাহলে এদের হাল ছেড়ে দিবে? এরা না, এ ডেফিনেটলি হাল ছাড়বে না, আমি নিজে হাল ছাড়ি নাই, এবং আমার কাছে মনে হয় যে ঘুরে দাঁড়ানো সম্ভব এবং এনি টাইম না, মানে এই যে যেহেতু তুমি দেখতেছো তোমার মানে রেজাল্ট খারাপ হয়েছে, একাডেমিক রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে এনি টাইমের সুযোগ নাই, অনেক বেশি চিল করার সুযোগ নাই, তোমার উচিত 2-1 দিনের ভিতরে পড়াশোনা শুরু করে দেওয়া। কারণ তুমি যদি এ প্লাস পাইতা তাহলে তুমি আগে থাকতা, যেহেতু তুমি এখন অলরেডি পিছিয়ে আসো, তো তোমার আসলে এটাও আমার কাছে একটা মিথ মনে হয় ভাই। কারণ এ প্লাসটা আমাদের বোর্ড সিস্টেমে, বোর্ড পরীক্ষা যেগুলো হয়, এগুলোতে আসলে যে সবাই লেজিট এ প্লাস পায় এমন না, দেখে লিখে পিছনে করে লিখে, মানে অনেকটা ঢালাওভাবে খাতা দেখার সিস্টেমে। তো এ প্লাস কে আমরা এখানে চান্স পাওয়া, এ প্লাস পেয়ে যে এগিয়ে আছে, আর যে এ প্লাস পায় নাই সে পিছায় আছে, এই জিনিসটা আমার একটু কন্ট্রোভার্সিয়াল মনে হয়। না, আমি এখানে এগ্রি করতেছি। ধরো এ প্লাস পাইছে না পাইছে, আমি বলতেছি যে যদি একজন চিটিং করে এ প্লাস পায় থাকে, কিন্তু মানে সে তো আসলে মার্কস পাচ্ছে, সে কিন্তু আগে গেছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এটা ম্যাটার করে না যে তুমি এ প্লাস পাইছো না পাইছো, কিন্তু জিপি এর মার্কস তো অলরেডি আগে আছে। সো তোমার উচিত আসলে মানে তার সাথে তুমি কম্পিট করবা, তো তোমার বেশি পড়া উচিত, যাতে সে জিপি এর যত মার্ক আগে আছে ওইটা যাতে আমার লেখার মাধ্যমে চেঞ্জ করতে পারি। তো সেজন্য উচিত তোমার একটু বেশি এফোর্ট দেওয়া। যে পাইছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সে ওভার কনফিডেন্ট হোক বা সে চিটিং করা হোক, যে কারণে হোক, সে মানে
আগে আছে, তো তোমার উচিত যেন ওটা আবার তুমি করতে পারো, এই জন্য হচ্ছে যত দ্রুত সম্ভব আসলে প্রস্তুতিটা নেওয়া। ওকে, তাহলে এখন যারা এ প্লাস পেয়েছে তাদের কথা বললাম, যারা এ প্লাসের নিচে পেয়েছে তাদের কথাও বললাম, আপনার গল্প শুনলাম, আমার গল্প বললাম। আর কিছু অ্যাড করার প্রয়োজন মনে করেন কিনা? ওদের সামনের যে 2 মাসের একটা জার্নি, একটা খুবই কি বলে সুদিং একটা জার্নি আমার কাছে এখন মনে হয়। তখন অনেক স্ট্রাগলের মনে হতো যে এই যেদিন পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হবে, তারপরের দিন আমার আসলে কিছু করার থাকবে না, আগের দিন পর্যন্ত করার থাকে। এবং পরীক্ষার হলে যদি আল্লাহ আমার নার্ভটাকে কন্ট্রোল রাখে তাহলে আমার পক্ষে ভালো কিছু করা সম্ভব। চাইলে তারপরে যতবার চেষ্টা করুক, যতবার চাক, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব না, কারণ এখানে সেকেন্ড টাইম নাই। তো এই জায়গা থেকে আপনার কি মনে হয় লাস্টের এই 2 মাসটাকে ওদের জন্য কিভাবে? এবং তার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই প্রশ্নটা পরে করছি, সেটা হচ্ছে আপনি চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছেন। ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলোতে কেউ ধরেন যে খারাপ রেজাল্ট করলো, মানে খারাপ, এটাকে আমরা আসলে খারাপ বলবো না, এটা তার ডিজার্ভিং রেজাল্ট, কিংবা তার ইফোর্টের একটু কম ছিল বা কপালে একটু কম ছিল, এই জন্য কম পয়েন্ট এসেছে। তো কম পয়েন্ট থেকে ধরেন সে মোটামুটি আপনার মতো শেষের দিকে একটা সিরিয়াল পাইলো 1900 সামথিং, 1900 তাই না আপনার? হ্যাঁ, 1900 সামথিং পেলো। আপনার মতো একটা ভাষা ভিত্তিক, চীনা ভাষা, জাপানিজ ভাষা, বেশ কয়েকটা ভাষা ভিত্তিক ডিপার্টমেন্ট আছে, বা উর্দু, পালি, এসব বিভিন্ন আছে। এগুলো থেকে একজন চান্স পাইলো, আপনার মতো আর কোথাও চান্স পাইলো না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলো। তো তাহলে তার জন্য আসলে ক্যারিয়ার অপরচুনিটিস কি সংকীর্ণ হয়ে যায়, নাকি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরাও সমান সুযোগ সুবিধা পায়? আপনার কি মনে হয়? আচ্ছা, তো এই যে আর্টসের সাবজেক্টগুলো আছে, আমি আমার নিজের জায়গা থেকে বলি, তো এখানে যেগুলোকে আমরা রয়্যাল ডিপার্টমেন্ট বলতেছি, বা যে কটা সাবজেক্ট আছে এখানে, দেখবা যে ম্যাক্সিমামদের কি করতেছে আসলে রয়্যাল মানে যেটা ইংরেজি কথা বলতেছি, ল, ইংলিশ, ইকোনমিক্স, বা বাংলা কথা বলতেছি, এরা মানে যেগুলোকে আমরা পিওর হচ্ছে তোমার মানে এভাবে ডিফাইন করি যে খুব ভালো সাবজেক্ট, এবং যেগুলোকে আমরা আসলে খুব মাইনর সাবজেক্ট মনে করি, পালি, সংস্কৃত, এখান থেকে সবাই আসলে বের হয়ে কি করে আসলে? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সাবজেক্ট ভিত্তিক যে একটা মানে ব্যাপার আছে, এই জায়গা থেকে তোমার কাজ করার সুযোগ কম। তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, দেখা গেছে যে তুমি সরকারি চাকরি করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ব্যাংক জব করতেছো, মানে তুমি যেই ডিপার্টমেন্ট থেকে বের হবো না কেন, পলিটিক্যাল সায়েন্স থেকে বের হয়ে তুমি হচ্ছে ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছ, বাংলা থেকে বের হয়ে ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছ। তো ইনফ্যাক্ট শুধু এখানে না, তো বুয়েট থেকে যারা পাস করতেছে, বুয়েট থেকে পাস করে আমাদের সাথে কম্পিটিশন করতেছে, এসে সেম পড়াশোনাই তাদেরও করতে হচ্ছে। তো আমাদের আসলে ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনাটা খুব যে কাজে লাগে বাংলাদেশের পার্সপেক্টিভে এমন না। বাট এই ভাষাভিত্তিক ইয়াগুলার ধরেন যে বুয়েট থেকে যে পাস করলো, ওর কম্পিউটার সায়েন্সের একটা আলাদা জায়গায় ফিল্ড আছে, যে ল পড়তেছে ওর কোর্টে একটা আলাদা ফিল্ড আছে, বিজিএস আছে ওদের জন্য, যে ইকোনমিক্স পড়তেছে ওর জন্য বিভিন্ন এনজিও, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলো জায়গাতে অনেক জায়গা আছে, এরকম না? তো ভাষাভিত্তিক সাবজেক্টগুলার স্পেসিফিক এরকম কোনো ফিল্ড আছে কিনা? হ্যাঁ, ভাষাভিত্তিক সাবজেক্টগুলোর সবথেকে পজিটিভ এই ব্যাপারটা আছে। আপনাকে অন্যগুলো জিজ্ঞেস করলাম না, আপনার ডিপার্টমেন্টেটাই জিজ্ঞেস করছি। চাইনিজ ধর আমার ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভালো মানে যেই জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে চাইনিজ ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্ট হচ্ছে একমাত্র ডিপার্টমেন্ট আমার জানা মতে যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যেখান থেকে চীনে পড়তে যায়। এরকম আর কোনো ডিপার্টমেন্ট আমি দেখি নাই। আমার ডিপার্টমেন্টে ধরো 30 জন আছে, 30 জনের ভিতরে 15 জন অলরেডি চায়না থেকে 6 মাস 1 বছর পড়াশোনা করে আসছে। সো এখানে চায়নার সাথে, চায়না যেভাবে গ্লোবালি অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, ওদের এক্সপোর্ট ইম্পোর্ট, ওদের যে একটা পাওয়ারফুল, তারা অলরেডি পাওয়ারফুল, শুধুমাত্র সেকেন্ড ফার্স্ট লার্জেস্ট ইকোনমি এখন। হ্যাঁ, ওরা জাস্ট ওয়ার্ল্ডের ফার্স্ট রুলিং কান্ট্রি হইতে পারতেছে না, বা রুলিং পাওয়ার হইতে পারতেছে না, এই বাদে ওরা সব। তো এরকম একটা মানে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অনেক কাজ করার সুযোগ আছে, এবং অনেক চাইনিজ কোম্পানি এসে আমাদেরকে খোঁজে যে তোমরা কি চাইনিজ বলতে পারো কিনা, আমার কোম্পানিতে জব আছে, এরকম। এবং আমার ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার আমাকে বলতেছে যে মানে তোমরা জাস্ট চাইনিজটা শিখো, তোমাদের জব দেওয়ার দায়িত্ব আমার। আর আপনারা তো অলরেডি চীনার সংস্কৃতি, চীনার ইয়ে, এগুলো সব পড়ে ফেলছে। আমাদের চীনের ইতিহাস, তাদের ওই যে সমাজ ব্যবস্থা, এগুলো নিয়ে আসলে পড়াশোনা করা হয়। তো আমার কাছে মনে হয় যে সাবজেক্ট ভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, ফ্রেঞ্চ, জাপানিজ, চাইনিজ, ভাষাভিত্তিক যে সাবজেক্টগুলো আছে, এদের ভালো করার অনেক সুযোগ আছে, অনেক মানে কাজের ফিল্ড আছে, যে কোনো সাবজেক্টে ভালো করার সুযোগ আছে। আসলে তোমাকে জাস্ট পড়তে হবে, এবং ওই মানে কি বলে যে একটা কারিকুলাম আছে, কারিকুলামের ভিতর দিয়ে তুমি যাও, তাইলেই হবে, দ্যাটস ইট। মানে যে সাবজেক্টে যাক, ডিপার্টমেন্টই পাক, নিজের ইচ্ছা মতো বা অনিচ্ছাকৃত, ওই জায়গাতে যদি ও বেস্ট ডেডিকেশন দেয় তাহলে ও বেস্ট আউটপুট পাবে, দ্যাটস ইট। ট্রু, এটাই আর কিছু বলার নেই আসলে। এটাই তো আমাদের এই ছিল। আপনাকে প্রথম একটা কোশ্চেন করেছিলাম, তো এখন আপনার কাছে যে কোশ্চেন থেকে এখানে ফ্ল্যাকচুয়েট করে চলে এসেছিলাম, সবার উদ্দেশ্যে শেষ কথা, অনেকক্ষণ কথা হয়েছে, যেহেতু ওরা এখন মাত্র অ্যাডমিশনের একেবারে পিক টাইমে, এত কথা শোনার ওদের সময় নেই। তারপরেও এই পর্যন্ত যারা আসছে তাদের উদ্দেশ্যে বলেন যে ওদের আসলে লাস্ট আছে আর 2 মাসের মতো, ওরা কেমনে আগাইতে পারে, কেমনে কি করতে পারে, আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলেন।
আমার কাছে মনে হয় যে এই টাইমটাতে আসলে পড়াশোনা করতে হবে। তুমি হচ্ছে একটা মানে আমি কিছু কয়েকটা সাজেশন দিতে পারি। ফার্স্ট একটা মেন্টর সেট করো বা একটা কোচিং সেট করো, যে কোনো একটা কোচিং হতে পারে। ধরেন কোচিং এখন সবাই করতেছে, প্রায় 2 মাস 1.5 মাস আগে থেকে কোচিং করতেছে সবাই অলরেডি। তো আমার মনে হয় যে এটাই মানে যে কোনো একটা কোচিং কে ফলো করো বা যে কোনো একটা, এবং ওইটার উপরে লয়াল থাকো, ওটার উপর লয়াল থাকো। হ্যাঁ, এইখান থেকে একটা শীট নিচ্ছ, এই কোচিং থেকে একটা শীট নিচ্ছ, দরকার নাই তুমি যে জগা খিচুড়ি হয়ে যায়, পরে মেইন টপিক গুলোই কভার করা হয়ে যায় না, ভ্যারিয়াস টপিকে পড়ে থাকে, পরে আর কোনো কিছু গুছায় ওঠে না। আমার কাছে এই জন্য বলবো যে যে কোনো একটা মেন্টর সেট করো, যে কোনো কোচিং সেন্টার সেট করো, যেখানে ওরা যা দিবে ওইটাই পড়ো, অন্য কোনো দিকে তাকানোর পড়া শেষ করে রিভিশন করো, প্রচুর পড়া শেষ করে প্রয়োজনে রিভিশন করো, কিন্তু যে কোনো একটা মানুষকে ফলো করো, এটা একটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রচুর পড়ো, তোমার সময় যতটুকু আছে চেষ্টা করো পড়াশোনার পেছনে ব্যয় করার জন্য। আরেকটা ব্যাপার যেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আসলে অনেকের ক্ষেত্রে নাও কাজে লাগাতে পারে, সেটা বা নাও লাগতে পারে, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আমার কাছে মনে হয় যে এত কম্পিটিশনের জায়গায় আমার কাছে মনে হয় যে তুমি যদি একটু রিলিজিয়াস না হও, কারণ রিলিজিয়াস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি এক্সাম হলে তোমার হচ্ছে নার্ভাস ব্রেকডাউন হতে পারে, তুমি হচ্ছে লেট হয়ে যেতে পারো, তোমার অনেক খারাপ লাগা কাজ করতে পারে, নানান রকম জিনিস হতে পারে। ওদের ক্লাসে প্রায় বলি এটা যে যিনি দেয়ার মালিক একমাত্র, ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার বাবা চাকরি করে, আপনার বাবাও কিন্তু জানবে না আপনার খাতা কোনটা, হ্যাঁ, এটা উপর থেকে ছিঁড়ে নেওয়া হয়। তো একমাত্র দেয়ার মালিক এখানে আল্লাহ ছাড়া কেউ নাই। তো যিনি দেয়ার জন্য সবসময় রেডি হয়ে আছে, আমরা তার কাছে কেন চাইতে পারি? কেন যাবো না? আমরা সারা রাত জেগে পড়তেছি, আমার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সময় হচ্ছে না, অথচ আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় প্রথম আসমানে এসে ডাকে যে আমার থেকে চাও, আমি দেয়ার জন্য রেডি। আমি তার কাছে চাচ্ছি না, উনি কেন দিবেন? সেটাই তো আমার কাছে মনে হয় যে একটু রিলিজিয়াস ইম্পর্টেন্স আছে। তুমি প্রয়োজনে হও না, তুমি 3 মাসের জন্য হুজুর হও, সমস্যা তো নাই। তুমি আগে চাও, এবং মানে যদি মানে ভালো কিছু হয় তো খারাপ কোনো কিছু হবে না। তো এই জিনিস 3টা জিনিস আমি বলবো আর কি, যে একজন মেন্টর বা একটা কোচিং সেন্টার সেট করো, অনেক বেশি পড়াশোনা করো, এবং সম্ভব হলে তুমি হিন্দু যদি হও তুমি পূজা অর্চনা করো, তুমি মুসলিম হলে তুমি প্রেয়ার করো। করতে পারেন যে ওরা এই সময় সুস্বাস্থ্যের খেয়াল রাখবে কিভাবে, ওদের হেলদি থাকাটা খুব বেশি দরকার এখন। হ্যাঁ, এবং এটা চতুর্থ একটা পয়েন্ট হতে পারে যে এই সময় আসলে অসুস্থ হইলে মানে এর থেকে বাজে টাইম হইতে পারে না, নিজের কাছে এত অসহায় লাগে, লাইন থেকে আমি অনেক পড়তে চাচ্ছি কিন্তু আমি পড়তে পারতেছি না অসুস্থতার কারণে। তো অনেক বেশি অসহায় লাগবে, তো নিজের শরীরের প্রতি খেয়াল দাও। এটা সবচেয়ে বেশি ফেস করে ধরেন যারা ঢাকায় আসে কিংবা নিজেদের বিভাগীয় শহরে গিয়ে অ্যাডমিশন কোচিং করে, তো এরা সবচেয়ে বেশি ফেস করে। এরা একেবারে অসহায়, এদের বাবা মাও দেখার জন্য সাথে থাকে না। তো এই জন্য ওদের জন্য বলেন যে ওরা সবসময় যেন এই সময় হেলদি থাকে, ওরা খাবার দাবারে যেন সচেতন হয়, ঢাকার পানি ব্যবহারে সচেতন হয়। হ্যাঁ, এই চারটা মানে লাস্ট একটা পয়েন্ট তুমি যেটা করলা খুবই ইম্পর্টেন্ট জিনিস, নিজের শরীর প্রতি খেয়াল রাখতে হবে। যদি ঢাকার বাইরে থেকে আসো, ঢাকার আবহাওয়া, ঢাকার খাবার দাবার অনেক ঝামেলা আছে, তো একটু ট্রাই করো বেছে এবং হচ্ছে দেখে শুনে খাওয়া দাওয়া করার, না হলে অসুস্থ হয়ে যাবে। এবং এই সময় অসুস্থ হইলে 3 মাসের জন্য কোচিং করতে এসে খুব বেশি না ওরা, হ্যাঁ, যাদের উঠতে দেখছি আমি তাদের কাউকে চান্স পাইতে দেখি না। হ্যাঁ, ওরা যাবে না, একটু কম উঠতে হবে। এই কয়েকটা জিনিস ফলো করলে চান্স পাওয়ার পরে উড়ুক, চান্স পাওয়ার পরে দেন আমাদের লেভেলে তখন চলে আসবে, আমরা কিছু বলবো না। তারপরে বাবা মা আশা করি কিছু বলবে না, কারণ তখন ওই পরিমাণ ম্যাচুরিটি গ্রো করে যায়। তো এই তো ছিল আমাদের, এই ছিল আমার সাইড থেকে আমার বক্তব্য। এসব করলে ওরা ভালো করতে পারবে। ওকে, তো এই ছিল তোমাদের মানিক ভাইয়ের কথা তোমাদের প্রতি। যারা এখন পর্যন্ত হতাশ হয়ে আছো কিংবা ওভার কনফিডেন্ট হয়ে গেছো, তাদের জন্য আশা করি আজকের আমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের অ্যাডমিশন, একাডেমিক কেন্দ্রিক, আর্টসের সব বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে অনলি আর্টস পেজে। আসসালামু আলাইকুম।